জয় হিন্দ। চলো, আজকে আমরা ট্যাক্সেশন সম্পর্কে আলোচনা করব। সো ভারতবর্ষে ট্যাক্সেশন কিন্তু আজকে থেকে শুরু হয়নি। ভারতবর্ষে ট্যাক্সেশন কিন্তু তোমার প্রাচীনকাল থেকে চলে আসছে। প্রাচীনকালে যখন তোমার রাজা মহারাজারা শাসন করতো তখন থেকে কিন্তু ট্যাক্সেশনটা চলে আসছে। ঠিক আছে? তো ভারতবর্ষে যে সময় যে ট্যাক্সগুলো রয়েছে সেই ট্যাক্সগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। সেটা আমরা সবাই জানি মোটামুটি। তো তাহলে চলো দেখা যাক ট্যাক্স। ট্যাক্সকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? এবার কোশ্চেন হচ্ছে যে ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে আর ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে। তো দেখো, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স বোঝার জন্য আমাদের দুটো শব্দ খুব ভালোভাবে জানতে হবে। একটা হচ্ছে তোমার ইম্পোজ, আর একটা হচ্ছে তোমার ইম্প্যাক্টেড। ইম্প্যাক্ট, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ইম্পোজ মানে চাপানো। তো সরকার যে ট্যাক্সটা যার উপরে চাপিয়ে দেয় সেই ব্যক্তি বা সেই পার্সন এবং এর ফলে যে ইম্প্যাক্ট হয়, ইম্প্যাক্টেড ব্যক্তি, দুটো ব্যক্তি যদি সেম হয় তাহলে সেই ট্যাক্সকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আর অন্যদিকে যদি যার উপরে চাপিয়ে দেওয়া হবে ইম্পোজ আর যে ইম্প্যাক্ট হবে সেই ব্যক্তি যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে সেটাকে বলা হবে ইনডাইরেক্ট ট্যাক্স। পুরো ডেফিনেশনটা মাথার উপর দিয়ে গেল, রাইট? চলো আমরা এবার দেখে নিই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো ধরো এ হচ্ছে তোমার পবন, ঠিক আছে? তোমার এ স্কুলে পড়ে, ঠিক আছে? স্কুলে পড়ে, ওকে, ফাইন। তো একে স্কুলে কি করতে হয়? টিউশন ফি দিতে হয়। তাহলে স্কুল টিউশন ফিটা কার উপরে চাপায়? পবনের উপরে। খুব ভালো কথা। তাহলে পবনের উপরে টিউশন ফি। আচ্ছা, পবন তো চাকরি বাকরি কিছু করে, রাইট? পবন স্কুলে পড়ে, পবনের কোনো ইনকাম রয়েছে? নেই। তাহলে অ্যাকচুয়ালি এই টিউশন ফিটা কে দেবে? পবনের বাবা বা পবনের গার্জিয়ান যে থাকুক, তাই তো? ওকে, তাহলে আলটিমেটলি যে তোমার এই যে টিউশন ফিটা কার উপরে আসলো? পবনের বাবার উপরে। দেখো, তাহলে এই যে টিউশন ফি এটা অ্যাকচুয়ালি কার উপরে চাপানো হয়েছিল? ইম্পোজ কার উপরে করা হয়েছিল? পবনের উপরে। ইম্প্যাক্ট কে হলো? পবনের বাবা বা পবনের গার্জিয়ান, যেই হোক না কেন। তাহলে বোঝা গেল? তাহলে এখানে দেখো, ইম্পোজড ব্যক্তি আর ইম্প্যাক্টেড ব্যক্তি দুজন কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে এটা একটা এক্সাম্পল হলো। এটাকে বলা হবে তোমার ইনডাইরেক্ট। কি হচ্ছে? ইনডাইরেক্ট। এবার একটা এক্সাম্পল নিই। এবার ধরো পবন বড় হয়ে চাকরি বাকরি করছে, ঠিক আছে? পবন একটা রেস্টুরেন্টে গিয়েছে খেতে। রেস্টুরেন্ট, পবন ধরো রেস্টুরেন্টে খাওয়ার পর 500 টাকা বিল করেছে। তাহলে এই যে বিলটা কার উপরে চাপানো হয়েছে? পবনের উপরে। পবন তো এখন চাকরি বাকরি করছে, তাহলে বিলটা কে দেবে? পবনই দেবে। তাহলে বিলটাও পে করবে কে? পবন। তাহলে ট্যাক্স, তাহলে তোমার এই যে বিলটা চাপানো হয়েছে কার উপরে, মানে ইম্পোজ কার উপরে হয়েছে? পবনের উপরে। ইম্পোজ। ইম্প্যাক্টেড কে হয়েছে? পবন। তাহলে কি হলো? ইম্প্যাক্টেড ব্যক্তি বা পার্সন আর ইম্পোজড পার্সন একই ব্যক্তি হলো এখানে। তাহলে এটাকে বলা হবে তোমার ডাইরেক্ট। বোঝা গেল? ঠিক সেই রকমই ট্যাক্সেশনে আমরা দেখতে পাবো যে ডাইরেক্ট ট্যাক্স গুলোতে গভর্নমেন্ট, সরকার যখন ট্যাক্স নেয় তখন অনেক কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার ডাইরেক্টলি কোনো ব্যক্তির কাছ থেকে ট্যাক্স নেওয়া সম্ভব হয় না। কেন সম্ভব হয় না আমরা দেখে নেবো। তো এরকম দেখা যায় যে সেই ব্যক্তি, যখন কি করা হয়, একজন কোনো ব্যক্তির উপরে ট্যাক্সটা পুরো চাপিয়ে দেওয়া হয় যে তুমি আমাকে এত টাকা ট্যাক্স দেবে। তখন ওই ব্যক্তিটা, সেকেন্ড যে ব্যক্তি রয়েছে, আলটিমেটলি যার কাছ থেকে টাকাটা তুলবে, ট্যাক্সটা তুলে তোমার গভর্নমেন্টকে দেবে। যেমন উদাহরণস্বরূপ দেখে নাও তোমার জিএসটি। যখন তুমি জিএসটি দাও তখন জিএসটি কে, আমরা যখন যে কোনো জিনিস কিনেছি আমি কি ডাইরেক্ট সরকারকে জিএসটি দিই? না। কোনো একজন দোকানদার রয়েছে, দোকানদার কিন্তু আমার সাথে জিএসটি নেয়।
ঠিক আছে, সেই জিএসটি নেওয়ার সময় কিন্তু একটা জিএসটিআই নাম্বার হয়, আমরা ডিটেলসে আসছি পরে। এবং বছরের শেষে বা মাসের শেষে যখন জিএসটি পে করে সেই দোকানদার কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স পে করছে, রাইট? তাহলে গভর্নমেন্ট যখন ট্যাক্সটা তোমার ইম্পোজ করছে কার কাছে? দোকানদারের উপরে। দোকানদারের আলটিমেটলি ট্যাক্স ইম্প্যাক্টটা কি হচ্ছে? যারা তোমার জিনিসটাকে কিনছে তারা। তাহলে জিএসটি হচ্ছে তোমার একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্স কি তোমার? যদি তুমি ইনকাম ট্যাক্স ধরো, ইনকাম ট্যাক্স কি হবে? যার যত ইনকাম সে তেমন ইনকাম ট্যাক্স ভরে, এবং ইনকাম ট্যাক্সটা যার উপর ইনকাম ট্যাক্স ভরে তাকেই কিন্তু মাসের শেষে ভরতে হয়, ঠিক আছে? যখন আমাদের তোমার মাসের শেষে বছরের শেষে যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ভরি, তখন কিন্তু আমাদের যে ট্যাক্সটা হয় সেই ট্যাক্সটা আমাকে নিজেকেই ভরতে হয়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে হচ্ছে ইম্পোজ প্যাক্টি আর ইম্প্যাক্ট প্যাক্টি সেম। তাহলে তোমার ইনকাম ট্যাক্সকে বলা হবে তোমার ডাইরেক্ট ট্যাক্স। বোঝা গেল? আমরা ডিটেলসে আরো আসছি। ওকে, তো তাহলে আমরা দেখে নিলাম ট্যাক্স দু রকম হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কি হয়? ইম্প্যাক্টেড এবং ইম্পোজড পারসন বোথ আর সেম। ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কি হয়? তোমার ইম্পোজড আর ইম্প্যাক্টেড পারসন ডিফারেন্ট হয়। বোঝা গেল? ওকে, এবার তাহলে আমরা ডাইরেক্ট ট্যাক্স গুলো দেখে নিই কি কি আছে ডাইরেক্ট ট্যাক্স। প্রথমেই যে ডাইরেক্ট ট্যাক্স এটা হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স, ঠিক আছে? যে ব্যক্তির যেমন ইনকাম সেই রকম ভাবে তাকে বছরের শেষে ইনকাম ট্যাক্স দিতে হয়। আমাদের ভারতবর্ষে যেমন রয়েছে, ধরো যদি কারো ইনকাম তোমার ধরো 3 লাখ টাকা পর্যন্ত হয়, ঠিক আছে? তাহলে 3 লাখ টাকা পর্যন্ত তাকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। কিন্তু তারপরে 3 থেকে যখন 7% হয়ে যায়, তখন তার ক্ষেত্রে হচ্ছে 5% ট্যাক্স নেয়। 7 থেকে 10 লাখ টাকা রয়েছে যখন তোমার 10% ট্যাক্স। এরকম ভাবে ট্যাক্স কিন্তু বাড়তে থাকে। কিন্তু ট্যাক্স যে দিচ্ছে, যার উপর ইম্পোজ হচ্ছে সেই ব্যক্তি কিন্তু ট্যাক্স দিচ্ছে। ওই জন্য তোমার ইনকাম ট্যাক্সকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, ওকে। এবার যদি কোনো কোম্পানি, ব্যক্তি যখন ইনকাম করে তার কাছ থেকে যেমন ইনকাম ট্যাক্স নেওয়া হয়, ঠিক সেরকমই কোনো কোম্পানি যে ইনকামটা করছে সেই কোম্পানির কাছ থেকে কিন্তু গভর্নমেন্ট একটা ট্যাক্স নেয়। সেই কোম্পানির কাছ থেকে যে ট্যাক্সটা নেয় সেই ট্যাক্সটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। কি বলা হয়? কর্পোরেট ট্যাক্স। তো কর্পোরেট ট্যাক্স যে কোম্পানির উপর পড়ে সেই কোম্পানিকেই নিজেকে দিতে হয় তার ইনকামের উপরে। বোঝা গেল? তাই কর্পোরেট ট্যাক্স হচ্ছে তোমার একটা ডাইরেক্ট ট্যাক্স। এবার চলে আসি তোমার ওয়েলথ ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স, কোনো ব্যক্তি যে পরিমাণ সম্পদ হোল্ড করে তার উপরে একটা তোমার গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হচ্ছে। তো সেটাও তোমার ডাইরেক্টলি যা হোল্ড করে তাকেই দিতে হবে। তো সেটা হচ্ছে একটা তোমার ডাইরেক্ট ট্যাক্স। ঠিক সেম ভাবে আছে তোমার গিফট ট্যাক্স, ঠিক আছে? গিফট ট্যাক্স, বেশি অ্যামাউন্টে গিফট যদি কাউকে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্টের কাছে একটা ট্যাক্স দিতে হয়। তো সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে। তো মোটামুটি এই গেল তোমার হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। এবার আসে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে তোমার জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আমরা একটু আগে ডিসকাস করে নিলাম যে জিএসটি কে, ওকে একটা জিনিস বলে দিই, ইনকাম ট্যাক্স, তুমি যখন ইনকাম ট্যাক্স পে করবে গভর্নমেন্টকে, তো গভর্নমেন্টের কাছে তোমার একটা অ্যাকাউন্ট নাম্বার তৈরি হবে, রাইট? তো সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে বলা হবে তোমার প্যান নাম্বার। কি বলা হবে? প্যান নাম্বার, প্রাইমারি অ্যাকাউন্ট নাম্বার, যেটাকে বলা হয় প্যান। তো তুমি যখন ট্যাক্স পে করবে ইনকাম ট্যাক্স, তখন তোমার প্যান নাম্বার লাগবে। ঠিক সেরকম জিএসটিটা অ্যাকচুয়ালি পে করে কে? কোনো একটা দোকানদার, যে ধরো কোনো কারো একটা দোকান রয়েছে, সে কোনো একটা জিনিস ধরো গুডস বা সার্ভিস যাই হোক না কেন, সে যখন কাউকে দেবে, সে এই ব্যক্তিটা জিএসটি সাধারণ মানুষের যে সার্ভিসটা নেবে তার কাছ থেকে ট্যাক্স কালেক্ট করবে আর গভর্নমেন্টকে দেবে। তো এই জিএসটি যখন গভর্নমেন্টকে পে করবে, পে করার জন্য এরও একটা নাম্বার লাগে, সেই নাম্বারটাকে বলা হয় জিএসটিআইএন নাম্বার। বোঝা গেল? এই নাম্বারটা হচ্ছে জিএসটিআইএন নাম্বার। তো যে যদি কোনো দোকানদার তোমার কাছ থেকে জিএসটি নেয় আর তার যদি জিএসটিআইএন নাম্বার না থাকে, তাহলে বুঝে নেবে ধাক বাজি করছে, কারণ সে গভর্নমেন্টকে জিএসটি দিচ্ছেই না, তোমার কাছ থেকে জিএসটি নিচ্ছে যে হ্যাঁ এই টাকাটা দাও আমি সরকারকে দেবো, কিন্তু তার জিএসটি নাম্বারই নেই, তো দিচ্ছে না। আবার অনেক অসাধু ব্যবসায়ীরা কি করে, তোমাকে পাকা বিল দেয় না, কাঁচা বিল দেয়, মনে আছে? কম্পিউটারাইজ বিল না, যেখানে জিএসটি আইন নাম্বার ফাম্বার কিছু লেখা থাকবে না। তোমার কাছ থেকে জিএসটি নেবে, দেখা গেল হচ্ছে বছরের শেষে সে জিএসটি নিয়েছে, ধরো 10,000 টাকা টোটাল জিএসটি নিয়েছে কোনো দোকানদার, কিন্তু গভর্নমেন্টকে দেখাচ্ছে না ভাই আমি 5,000 টাকা জিএসটি তুলেছে, 5,000 টাকা দিচ্ছে, 5,000 টাকা ছেড়ে দিল। তো এরকম অনেক বিজনেস ক্ষেত্রে এরকম দেখা যায়। তো যাই হোক, তো বোঝা গেল জিএসটি যেহেতু তোমার ডাইরেক্ট, যে পে করছে আর অ্যাকচুয়ালি যে ইম্প্যাক্টেড দুজন আলাদা, সেই জন্য জিএসটি হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, এবার চলে আসি তোমার আরো রয়েছে যেমন হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স।
ভ্যালু অ্যাড ট্যাক্সটা ঠিক সেরকম একটা তোমার যেমন হচ্ছে যে সমস্ত জিনিসপত্র যেমন লিকার, ঠিক আছে, অ্যালকোহল, লিকার, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে একটা ট্যাক্স নেওয়া হয় যেটা তোমার বলা হয় তোমার ভ্যাট বলা হয়, যেটা কিনা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ওর যে সেলার, যে কোনো ধরো কোনো একটা লিকারের সেলার, তার সে এই ভ্যাটটা কাকে দেবে, গভর্নমেন্টকে দেবে, কিন্তু ও কালেক্ট করছে কার কাছ থেকে, আলটিমেটলি লিকারটা যে কনজিউম করছে তার কাছ থেকে। তো সেই জন্য এটা ভ্যাটটা ইনডাইরেক্ট ট্যাক্স, বোঝাই গেল। সেম মধ্যে আরো আছে, যেমন হচ্ছে তোমার এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি কি হচ্ছে, যখনই কোনো জিনিস প্রডিউস করা হয় ফ্যাক্টরি, সেই তার জন্য গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। যে সমস্ত তোমার হচ্ছে যেমন হচ্ছে তোমার কোনো কিছু যদি তোমার বারুদ কারখানা হয় বা এরকম কোনো যেগুলো তোমার এনভায়রনমেন্ট তোমার ফ্রেন্ডলি না, এনভায়রনমেন্টে ক্ষতি করে, সেই সমস্ত জিনিস দ্রব্যগুলো যখন প্রডিউস করা হয় তখন গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়, সেটাকে বলা হয় এক্সাইজ ডিউটি। সেম অ্যাকচুয়ালি এক্সাইজ ডিউটিটা তোমার আলটিমেটলি কে বার্ডেন করবে, ওই যে জিনিসটা যে ইউজ করবে সে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে ধরো তোমার আরো রয়েছে তোমার এক্সাইজ ডিউটি পর ভ্যাট গেল, ঠিক আছে। আরো এরকম রয়েছে যেগুলো তোমার হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্সেস এর মধ্যে পড়ে। ওকে, এবার তো ট্যাক্স তো দেখে নিলাম, এবার আমরা দেখে নেবো যে এই যে ট্যাক্স ক্যালকুলেট করা হয়, যে পার্সেন্ট কত পার্সেন্ট নেবে, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করেও আমরা ট্যাক্সকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করব। তো সেটাকে বলা হয় তোমার রেট। রেট কি পরিমাণে তোমার কাছে ট্যাক্স নেওয়া হচ্ছে সেটার উপরে ভিত্তি করে তোমার ট্যাক্সকে আবার 4টে ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হবে তোমার প্রপোর্শনাল ট্যাক্স, প্রপোর্শনাল ট্যাক্স। সেকেন্ড আসছে তোমার হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স, ফাইনাল হচ্ছে তোমার ডিগ্রেসিভ ট্যাক্স, ডিগ্রেসিভ ট্যাক্স, ঠিক আছে। মেবি টার্মগুলো নতুন শুনছো হয়তো। তো প্রপোর্শনাল ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স আর ডিগ্রেসিভ ট্যাক্স কি আমরা দেখে নিই। তো প্রপোর্শনাল ট্যাক্স মানে হচ্ছে কার কত ইনকাম সেটা দেখবো না, প্রত্যেকের জন্য তোমার সেম পরিমাণ ট্যাক্স অ্যাপ্লাই করবো, সেম পার্সেন্টেজ অফ ট্যাক্স অ্যাপ্লাই করবো, সেটাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স। যেমন ধরো জিএসটি, যে কোনো একটা জিনিস ধরো চিনি, সুগার, সুগারের উপর 5% জিএসটি নেয়। তো এই জিএসটিটা কিন্তু সবার জন্য সমান, কার কত ইনকাম থাকে না, ধনী গরিব প্রত্যেকের জন্যই কিন্তু এই 5%ই জিএসটি, ঠিক আছে। সেই জন্য তোমার জিএসটিটাকে বলা হয় তোমার প্রপোর্শনাল ট্যাক্স, ঠিক আছে। ওকে, এবার আসছি তোমার ওকে, তাহলে তার প্রপোর্শনাল ট্যাক্স দেখলাম কি ট্যাক্সের পার্সেন্টেজ সমান থাকবে। তাহলে আমরা যদি একটা গ্রাফ বানাই, গ্রাফটা কেমন হবে, ধরো এটা হচ্ছে তোমার ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, আর এটা হচ্ছে তোমার ট্যাক্স রেট, ওয়াই অ্যাক্সিসকে ট্যাক্স রেট ধরলাম, এক্স অ্যাক্সিসকে ধরলাম তোমার ট্যাক্সেবল ইনকাম। তাহলে প্রত্যেকের জন্যই তোমার ট্যাক্সেবল ইনকাম বাড়ুক কমুক, ট্যাক্স রেট কিন্তু প্রত্যেকের জন্য সমান হবে। তাহলে যদি গ্রাফ হয়, গ্রাফটা কেমন হবে, রাইট। এবার আসছে তোমার প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স কি বলছে, যে সেম যদি ধরি, এটা তোমার ট্যাক্সেবল ইনকাম যদি ধরি, আর এটাকে তোমার যদি রেট ধরি, যার ইনকাম বাড়লে তার ট্যাক্স, তোমার ট্যাক্সের পার্সেন্টেজও বাড়তে থাকবে, সেটাকে বলা হবে তোমার প্রোগ্রেসিভ ট্যাক্স, তাই তো। তাহলে কি হচ্ছে তোমার প্রোগ্রেসিভ ট্যাক্স দেখলাম কি ইনকাম বাড়লে ট্যাক্স বাড়বে, ইনকাম কমলে তার ট্যাক্স কম হবে। তো দেখো ভারতবর্ষে যদি তুমি দেখো, যদি তাহলে দেখো, তাহলে তোমার প্রথমে আমরা দেখলাম একটা তোমার যে রয়েছে তোমার 0 থেকে তোমার 3 লাখ টাকা পর্যন্ত ছাড়, 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত তোমার যেটা রয়েছে তোমার তার একটা ট্যাক্সের স্ল্যাব রয়েছে, 7 লাখ টাকা উপরে চলে গেলে তোমার আবার একটা ট্যাক্সের স্ল্যাব রয়েছে। আমি কি ইনকাম যত বাড়ে তত কিন্তু ট্যাক্স বাড়ে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা আমরা পরে আসছি।
তো যাই হোক, এটা যদি আমরা গ্রাফ বানাই তাহলে গ্রাফটা কিরকম হবে, যে ইনকাম বাড়লে তোমার রেট বাড়বে। তাহলে ধরো এই একটা আছে, ইনকাম আছে এটাই, ইনকাম কিছুটা বাড়লো, রেট বাড়লো, ইনকাম আরো বেশি, রেট বেশি। তাহলে এগুলোকে যদি একটা গ্রাফ বানাই, গ্রাফটা কেমন হবে? গ্রাফ আমরা এরকম করে বানাই তো না, দুটো বিন্দু যেখানে ছেদ করে। তাহলে গ্রাফটা আমার এরকম হবে। কি গেল? প্রোগ্রেসিভ ট্যাক্স। এবার আমরা দেখবো রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কি বলছে, যে তোমার ইনকাম বাড়লে ট্যাক্স কমে যাবে। ও মাই গড, শুনেই একটু কেমন লাগছে না? এটা কি করে হতে পারে? গভর্নমেন্ট কখনো বলতে পারবে এই তুমি বেশি ইনকাম করছো তুমি কম ট্যাক্স দেবে, তুমি কম ইনকাম করছো তুমি বেশি ট্যাক্স দেবে? এরকম কখনো হয়? আপাত দৃষ্টিতে শুনে কিন্তু মনে হচ্ছে না হয়, কিন্তু হয়, ভারতবর্ষেই হয়। আসছি, তো আমরা গ্রাফটাকে দেখে নিই। তাহলে আমরা গ্রাফটা কি, আমরা কি দেখলাম, যে ইনকাম বাড়বে রেট কমবে, তাই তো? তাহলে আমরা যদি ইনকাম এটাকে ধরি, তাহলে রেট ধরো এটা, ধরো রেট, রেট এটা কম, রেট ইনকাম বেশি। ওকে, গ্রাফটা বানাই, এটা গেল, ইনকাম আর একটু কমলো, রেট একটু বাড়লো। ইনকাম আরো কম, রেট আরো বেশি। তাহলে গ্রাফটা যদি হয় কেমন হবে? এরকম গ্রাফ হবে। তাহলে বোঝা গেল, এটা গেল তোমার প্রপোর্শনাল ট্যাক্সের গ্রাফ, প্রোগ্রেসিভ ট্যাক্সের গ্রাফ, রিগ্রেসিভ ট্যাক্সের গ্রাফ। এবার আসি তোমার ডিগ্রেসিভ ট্যাক্স। ডিগ্রেসিভ ট্যাক্স কি বলছে, যে তোমার অনেকটা প্রোগ্রেসিভ, তোমার ইয়ের মতো, প্রোগ্রেসিভ ট্যাক্সের মতো যাবে, কিন্তু একটা সার্টেন টাইম পরে কিন্তু সবার জন্য ট্যাক্স সমান হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যদি সেটা হয়, তাহলে কি প্রোগ্রেসিভ ট্যাক্সের গ্রাফ কেমন ছিল? এরকম ছিল, বা কিছু সময় পর আবার একটা সমান চলে আসে, তাই এটাকে বলা হয় তোমার ডিগ্রেসিভ ট্যাক্স। বোঝা গেল? তো ডিগ্রেসিভ ট্যাক্স কি, অ্যাকচুয়ালি ভারতবর্ষে যে ইনকাম ট্যাক্স রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিগ্রেসিভ ট্যাক্স। কেন? তার কারণ হচ্ছে তুমি দেখে নেবে যে একটা যে তোমার যে ইনকাম ট্যাক্সের যে রেট গুলো রয়েছে, যদি তুমি 15 লাখ টাকা পর্যন্ত যাও, 15 লাখের পর 15 লাখের উপরে হয়ে গেলে ট্যাক্স কিন্তু ফিক্সড 30% হয়ে যায়, তারপরে কিন্তু আর কোনো বাড়ে না। 15 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স, 15 লাখ টাকা পর্যন্ত ইনকাম পর্যন্ত তো বিভিন্ন রকম রেট স্ল্যাবে যায়। প্রথমে হচ্ছে তোমার ট্যাক্স থাকেই না, তারপরে 5% ট্যাক্স হয়, 10% ট্যাক্স, এভাবে করতে করতে 30% পর্যন্ত যায় 15 লাখ টাকা পর্যন্ত। কিন্তু 15 লাখের বেশি যাদের ইনকাম হয়ে যায়, স্ল্যাব ওই 30%ই ট্যাক্স দিচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ডিগ্রেসিভ ট্যাক্স। ওকে, প্রপোর্শনাল ট্যাক্স কি দেখলাম, যে জিএসটি ফিএসটি যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রপোর্শনাল ট্যাক্সের আন্ডারে চলে আসলো। প্রোগ্রেসিভ ট্যাক্স কি দেখলাম, যে ইনকাম বাড়লে তোমার তার রেট বাড়ছে। তাহলে আমাদের ইনকাম ট্যাক্সের 30%-এর উপর পর্যন্ত যে ট্যাক্সটা স্ল্যাবটা রয়েছে সেটা কিন্তু আমরা অনেকটা প্রোগ্রেসিভ ট্যাক্সের মতো ধরতে পারি। অ্যাকচুয়ালি তোমার প্রোগ্রেসিভ ট্যাক্সেস, অ্যাকচুয়াল যদি পিওর প্রোগ্রেসিভ ট্যাক্স দেখতে চাও, সেটা কিন্তু ভারতবর্ষে নেই। কি রয়েছে? ইনকাম ট্যাক্স যেটা রয়েছে সেটা হচ্ছে ডিগ্রেসিভ ট্যাক্স রয়েছে। বাকি রয়ে গেল রিগ্রেসিভ ট্যাক্স, কি, যে ইনকাম বাড়লে তার ট্যাক্সেশন কমে আসছে। এটাকে আমরা এবার দেখবো, যে ডিটেলসে দেখবো কি করে এই রিগ্রেসিভ ট্যাক্সটা তোমার অ্যাপ্লাইড হয়। এটা আমরা ক্লিয়ার করে দিই প্রথমে। ওকে, চলো জিএসটি নিচ্ছি, একটা ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি নিচ্ছি। ধরো বাইক, কোন একটা পার্সন রয়েছে, এই পার্সন রয়েছে, ঠিক আছে, যার আমরা দেখে নেবো, যার তোমার মান্থলি ইনকাম দেখে নেবো, বছরে, সরি মান্থলি না, বছরে, বছরে তোমার কি দেখলাম, যে 3 লাখ টাকা পর্যন্ত ছাড়, ইনকাম ছাড়। তাহলে আমরা এর ইনকাম দেখে নেবো 3 লাখ টাকা। 3 লাখ, এই একজন ব্যক্তি রয়েছে, একে আমরা 3 লাখ টাকা পর্যন্ত মানে গরিবের ক্যাটাগরিতে ফেলে দিলাম, পুয়ার ব্যক্তি, ঠিক আছে। এর মান্থলি ইনকাম ধরো দেখে নিলাম 15 লাখ টাকা, বছরে, সরি মান্থলি না, বছরে, বছরে ইনকাম 15 লাখ, 15 লাখ টাকা। একে আমরা মিডিল ক্লাস ধরলাম। আর একজন রয়েছে ধরো রিচ, যার বছরে ইনকাম দেখে নিলাম, নিয়ে চলো ধরো মোটামুটি 30 লাখ টাকা।
30 লাখ টাকা রিচ ক্যাটাগরিতে ফেললাম। ওকে, 3 ব্যক্তি ধর একটা মোটরসাইকেল কিনবে। কি কিনবে? একটা মোটরসাইকেল। মোটরসাইকেলের জন্য গভর্নমেন্ট ট্যাক্স নেয় কত? 28% ট্যাক্স নেয়। 28% কি নাই? জিএসটি নাই। খুব ভালো কথা। তাহলে এই বাইকটার দাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে সে গভর্নমেন্টকে কত ট্যাক্স দেবে? 1 লাখ টাকা যদি বাইকের দাম হয়, গভর্নমেন্টকে ট্যাক্স দেবে কত? 28,000 টাকা। তাই তো? এ কত ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে? 28,000 টাকা। মিডিল ক্লাস কত দেবে বাইক, সেম বাইক কেনার জন্য? 28,000। রিচ 28,000 টাকা। পারফেক্ট। ওকে ফাইন, চলো। তাহলে এর ইনকাম কত? 3 লাখ টাকা। ট্যাক্স দিয়েছে। এর যদি ট্যাক্সেবল ইনকামের সঙ্গে কম্পেয়ার করি, এই লোকটা, এর ট্যাক্সেবল ইনকাম কত? 3 লাখ টাকা। ট্যাক্স দিচ্ছে কত? 28,000 টাকা। কত পার্সেন্ট হচ্ছে দেখা যাক। 28,000 ডিভাইডেড বাই 3 লাখ ইন্টু 100 কত হচ্ছে? কাটো কাটো, আরো কাটো। কত হচ্ছে? 3 9 27, 9 পয়েন্ট সামথিং। আমরা ধরে নিলাম 9%ই ধরে নিলাম। ঠিক আছে, প্রায় 9% ধরে নিলাম। ওকে, সেম ভাবে মিডিল ক্লাসটা ক্যালকুলেট করি। কত হচ্ছে? 28 15, প্রায় 2%, 1 পয়েন্ট সামথিং হবে। আমি ধরে নিলাম 2%। রিচ ব্যক্তি কত ছিল? 30 লাখ। সরি, কত হচ্ছে? 1% হচ্ছে না, 1%-এর কম। তাও ধরে নিলাম 1%, 1%-এর কম হচ্ছে, রাইট? তাহলে দেখো, ইনকাম বাড়ার সাথে সাথে কি ট্যাক্সের পরিমাণ কিন্তু কমে গিয়েছে, দেখতে পাচ্ছ? যার ইনকাম সবচেয়ে বেশি তার ট্যাক্স, তার ট্যাক্সের পরিমাণ কত? কম, 2%, 9%। তাহলে বোঝা গেল তোমার, যদি দেখি যদি তোমার ট্যাক্সেবল ইনকাম, আচ্ছা যদি রেট ধরি, কার কাছে কি হচ্ছে? এ কত পার্সেন্ট দিচ্ছে অ্যাকচুয়ালি ইনকামের? 9%। এ কত দিয়েছে? 2%। আর এ কত দিয়েছে? 1%। তাহলে বোঝা গেল যে তোমার ট্যাক্সেবল ইনকাম যত বাড়তে থাকলো, রেট কিন্তু কমতে থাকছে, তাই তো? এই গ্রাফটা কেমন দাঁড়াচ্ছে? বোঝা গেল? তাহলে জিএসটি সহ এই সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স গুলোকে তোমার আপাত দৃষ্টিতে অ্যাকচুয়ালি তোমার কি মনে হয় যে এগুলো তোমার হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স, সবার ক্ষেত্রে সমান। কিন্তু তুমি যদি ইনকামের সাথে কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে এই ট্যাক্স গুলো অ্যাকচুয়ালি তোমার তোমার যেটা হচ্ছে তোমার রিগ্রেসিভ ট্যাক্স। বোঝা গেল? তো ভারতবর্ষে মেনলি যদি দেখা যায় যে দু রকমের ট্যাক্স হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। যে সমস্ত ডাইরেক্ট ট্যাক্স গুলো রয়েছে, সেই ডাইরেক্ট ট্যাক্স গুলো হচ্ছে তোমার ইনকাম ট্যাক্স যদি ধরা হয়, ইনকাম ট্যাক্স হয় তোমার সাধারণত তোমার কি হচ্ছে তোমার প্রপোর্শন, তোমার নট প্রপোর্শনাল, ডিগ্রেসিভ। ঠিক আছে, বাকি যে সমস্ত ওয়েলথ ট্যাক্স বাগড়া রয়েছে সেগুলো খানিকটা তোমার বলতে পারো যে তোমার প্রোগ্রেসিভ ট্যাক্সের মতোই যায়। আর যে সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স গুলো রয়েছে, সেই সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স গুলো তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা তোমার প্রপোর্শনাল, মানে সবারই ক্ষেত্রে সমান। কিন্তু অ্যাকচুয়ালি যদি ইনকামের সঙ্গে কম্পেয়ার করা হয়, তাহলে দেখা যাবে এগুলো কিন্তু হচ্ছে তোমার রিগ্রেসিভ ট্যাক্স। কারণ